সরু গলির মধ্যে দিয়ে মানে পাড়ার মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছি। যদি কম্পেয়ার করা যায় বনবিন্দু রিসর্ট অনেক বেটার। এটা নিকেতন বললেই সুরুল বা সুরুলিয়া এবং তার একটা রাজবাড়ি বা সরকার বাড়ির ইতিহাস দই 20 টাকা রাবড়ি 40 টাকা। আর নবমীর দিন আবার বলি হয় চাল কুমড়ো এবং আখ দিয়ে। এখন আমি দাঁড়িয়ে আছি সুরুল রাজবাড়ির দুর্গা দালানে। 450। বাঙালির কাছে শান্তিনিকেতন তীর্থক্ষেত্র, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের বাস্তব, আমাদের বাস্তবের স্বপ্ন। এই পর্বে থাকছে ঠাকুর পরিবারের সান্নিধ্য সমৃদ্ধ সুরুল রাজবাড়ি আর শান্তিনিকেতনের আইকনিক প্রেজেন্স সোনাঝুরি হাট। এর মাঝে আমাদের পেট কেয়ারের চালচিত্র। চলুন শুরু করা যাক। সৃজনী শিল্পগ্রাম থেকে বেরোলাম আমরা, এখন যাচ্ছি সুরুল রাজবাড়ি। আর সুরুল রাজবাড়িটা এখান থেকে নাকি পথেই পড়বে। আর আমাদের সঙ্গে আছে শিবলাল, যে আমাদের গাড়ি চালাচ্ছে। ফোন নাম্বার আর সব কিছু দিয়ে দেবো আপনাদেরকে। যদি এখানে টোটো করে না করে গাড়ি করে ঘুরতে চান তাহলে কিন্তু ওর সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। সুরুল গ্রামটির ভৌগোলিক ও ঐতিহাসিক গুরুত্ব নিয়ে বলতে গেলে বলতে হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এই গ্রামটির সংলগ্ন। বিশ্বভারতী শ্রীনিকেতন ক্যাম্পাস অবস্থিত এই সুরুল মৌজায়। এই জায়গাটার নাম হচ্ছে সুরুল। তো এখানে সরু গলির মধ্যে দিয়ে মানে পাড়ার মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছি আমরা। সেখানে পড়বে হচ্ছে সুরুল রাজবাড়ি। সৃজনী শিল্পগ্রাম থেকে আমরা এসে পৌঁছলাম সুরুল রাজবাড়ি। দূরত্ব 1.5 কিলোমিটার, গাড়িতে সময় লাগলো 4 মিনিট। এসে গেছি সুরুল, ইতিহাসের সুরুলিয়া। আমাদের ঠিক পিছনেই আছে সুরুল সরকার বাড়ি বা পপুলারলি কল্ড সুরুল রাজবাড়ি। আর এই রাজবাড়ি কিন্তু 300 বছরেরও পুরনো রাজবাড়ি, যেটা কিন্তু খুব সুন্দর করে রাখা হয়েছে। মহর্ষি দেবেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুর, খোয়াই, কোপাই, সোনাঝুরি, কলা ভবন, প্রকৃতি ভবন এইসবের আলোকোজ্জ্বল উপস্থিতির ওধারে কিন্তু আছে এই সুরুলের রাজবাড়ি। এর একটা ইতিহাস আছে জানার মতো, বোঝার মতো। চলুন সবাই ঘুরে দেখি। রাজবাড়ির সরকার পরিবার সুরুল অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে সেকালে এক বড় ভূমিকা পালন করেছিল। অঞ্চলের অর্থনৈতিক উন্নতি ছাড়াও সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি ও তার উন্নয়নেও সরকার বাড়ি ছিল অগ্রগণ্য। এই ঠাকুর পরিবারের সাথে কিন্তু এই পরিবারের সম্পর্ক ছিল অত্যন্ত সুদৃঢ়, যার ফলে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন তখন তারা জমি সংগ্রহ করেছিলেন এদের থেকে অনেকটা। রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার পুত্র রথীন্দ্রনাথের নিয়মিত যাতায়াত ছিল এ বাড়িতে। তাদের যে এখানে থাকা, রাত কাটানো, তারও কিন্তু স্মৃতি বিজড়িত যে জায়গাগুলো আছে সযত্নে রেখে দেওয়া হয়েছে। সুরুল রাজবাড়ি সরকার বাড়ি বলে পরিচিত। এই সরকার কিন্তু এদের পদবি নয়, এদের অ্যানসেস্ট্রাল টাইটেল হলো ঘোষ। সরকার পদবি হ্যাঁ ইংরেজদের দেওয়া। ইংরেজদের সাথে এদের রমরমা ব্যবসা ছিল জাহাজের পাল তৈরির ব্যবসা। সে প্রায় বহু বছর আগে শ্রীনিবাস সরকারের এই ব্যবসার দেখাশোনা করতেন। এই রাজবাড়ির আছে দুটো ভাগ, বড় তরফ আর ছোট তরফ। আচ্ছা, যেখানে এখন দাঁড়িয়ে আছে এই বড় তরফে যে পুজো, তার সামনে যে নাট মন্দির, ধুমধাম করে কিন্তু এখানে দুর্গাপুজো করা হয়। এবং এই দুর্গাপুজোর সময় এখানে সপ্তমীর দিন যেমন চাল কুমড়ো বলি হয় সেরকমই হয়। আবার অষ্টমীর দিন এখানে হয় মানে আমরা যেটা পাঁঠা বলি দিই সেইটা। নবমীর দিন আবার বলি হয় চাল কুমড়ো এবং আখ দিয়ে সুন্দর করে সাজানো হয় মাতৃপ্রতিমা। 300 বছরের যে অলংকার এই রাজবাড়ির সম্পদ, তা দিয়ে কিন্তু মাকে অলঙ্কৃত করা হয়। দেশ বিদেশ থেকে মায়ের এই প্রতিমা, মায়ের এই পুজো কিন্তু মানুষ দেখতে আসেন সুন্দর করে। এখন তো আগে তো যে রেড়ির তেল ব্যবহার করা হতো, রেড়ির তেল বা আমরা যেটা জানি যেটা পুরনো জমিদার বাড়িতে বেলজিয়ামের কাচের যে ঝাড় লণ্ঠন, সেগুলো সব দেখতে পাবেন এই সুরুল রাজবাড়িতে আসলে। দারুণ সুন্দর করে সাজানো হয় একচালার মাতৃপ্রতিমা এবং যত অস্ত্র আছে সব অস্ত্র কিন্তু এই সুরুল রাজবাড়ির 300 বছরের পুরনো অস্ত্র। এখন আমি দাঁড়িয়ে আছি সুরুল রাজবাড়ির দুর্গা দালানে। দুর্গাপুজো শেষ হয়ে গেছে, মায়ের ভাসানো হয়ে গেছে, তবে এখন জানুয়ারি মাস এবং মায়ের কাঠামো কিন্তু বানানো আবার শুরু হয়ে গেছে।
মন্দিরে যে মা দুর্গার পুজো হয় সেটা হয় বৈষ্ণব মতে, যার জন্য মাকে অন্নভোগ দেওয়া হয় না। চিড়ে, তারপরে নাড়ু, খই, মুরকি এরকম ধরনের যে প্রসাদ, সেই ভোগ কিন্তু মাকে দেওয়া হয়। ওই যে সোমা বলছিল না যে দুর্গাপুজোর কথা, পাঠাবলির কথা, অবশ্যই অষ্টমীর দিন পাঠাবলি হয়। আর যেহেতু এই পরিবারের কুলদেবতা হলেন নারায়ণ দেব, তাই নারায়ণ দেবের সামনে তো কোনো পাঠাবলি হতে পারে না। ঠিক সেই সময়টুকু কিন্তু নারায়ণ বিগ্রহ মন্দিরে রেখে আসা হয় যখন পাঠাবলি হয়। না হলে কিন্তু বাকি দিনগুলো দুর্গাপুজোর নারায়ণ দেবতা এবং দুর্গা ঠাকুর একসাথে কিন্তু পূজিত হয়। এত মোটামুটি এক একটা পিলার, সেই পিলারগুলো একটা মাপ মোটামুটি মারিনা বা বিদ্যুৎ যেটুকুনি বললো সেরকম প্রায় একটা দিকে 2.5 ফুট করে, 30 ইঞ্চি হবে। হ্যাঁ, মানে বিশাল বিশাল, মানে একটা মানুষ যদি জড়িয়ে ধরতে পারবে না, এতটাই বড়। এই বাড়ির যে আদিপুরুষ ভরতচন্দ্র ঘোষ কিন্তু এসছিলেন বর্ধমানের নীলপুর থেকে। এই সুরুলে তাদের গুরুদেব বাসুদেব ভট্টাচার্যের বাড়িতে সস্ত্রীক ছিলেন বেশ কয়েক বছর। সেখানেই তাদের পুত্র সন্তান কৃষ্ণহরির জন্ম হয়। কৃষ্ণহরির ছেলে কিন্তু শ্রীনিবাস সরকার। এই শ্রীনিবাস সরকারের ব্যবসা ছিল ইংরেজদের সাথে, তারপরেই তাদের এই ব্যবসার রমরমা। আর এখানেই তারা থাকতে শুরু করেছিলেন পাকাপাকিভাবে এবং এই বাড়ির প্রতিষ্ঠা হয়েছে। এই ছোট তরফ বলছিলাম, সেই ছোট তরফের বাড়ি দিকে আমরা যাচ্ছি। এখানে যে মন্দির আছে সেই মন্দির কিন্তু টেরাকোটা স্টাইলের মন্দির। সুরুল রাজবাড়ি থেকে বেরিয়ে আপনারা কিন্তু চলে যাবেন না, ঠিক দেখবেন সুরুল রাজবাড়ির ঠিক বাঁ দিকে একটা মন্দির আছে এবং সেই মন্দিরে 2টো নাট মন্দিরও আছে মন্দিরকে কেন্দ্র করে। আর ঠিক মন্দিরের পেছন দিকে কিন্তু দুর্গা মণ্ডপ আছে, দুর্গার পুজো হয় সেখানেও কিন্তু এখানেও যেরকম দেখলেন দুর্গা দালান আছে, এখানেও কিন্তু দুর্গা দালান আছে। সেখানটা কিন্তু কাইন্ডলি দেখে যাবেন, খুব সুন্দর লাগবে। এই মন্দিরের বড় মন্দিরের পাশেই ঠিক আছে 2টো ছোট মন্দির, আর পেছন দিকে আছে দুর্গার মণ্ডপ, দুর্গা পুজো হয় যেখানে দুর্গা দালান। আর খুব সুন্দর লাগবে কিন্তু পুরো মন্দিরের গায়ে টেরাকোটার কাজ, খুব সুন্দর কাজগুলো এত সুন্দর, দারুণ লাগলো আমার এই মন্দিরটা। বেরোলাম সুরুল রাজবাড়ি দেখে। গাড়িতে বসে মেঠো গন্ধ না পাওয়া গেলেও শীতের দুপুরে রাবেন্দ্রিক পরিবেশটাকে পাওয়া যাচ্ছিল একেবারে কড়াই গন্ডায়। যেদিকে তাকাই শুধুই উতলে ওঠা আলো। দাঁড়িয়ে আছি সোনাঝুরি হাতে চিলড্রেন গ্রিনের সামনে। অনেক রেকমেন্ডেশন পেয়েছি, রামশ্যাম, শকুন্তলা, সব কিছু। লাইন দেখলে অবাক হয়ে যাবে, খাবার পুরো ইচ্ছেই চলে গেছে। লাস্টে দেখলাম বেশ অ্যাম্বিয়েন্সটা দারুণ সুন্দর, সাজানো গোছানো একটা জায়গা। কেটে ফেললাম 4টে থালি, আমাদের থালি অপশন একটা আছে যেটা বেস আর কি, সেটা 180 করে। এরপর আপনি যা যা অ্যাড করবেন। রেস্টুরেন্টের ভেতর তখন চেয়ার, টেবিল আর খাবারের সমারোহ, আর আমাদের পেটের ভেতর জনগর্জন সভা। শকুন্তলা ভিলেজ রিসর্টেরই একটা পার্ট এই খাবার জায়গাটা, লাঞ্চের জায়গা। ঘড়িতে এখন 2:15। আমরা দেরি না করে লাঞ্চটা সেরে নিচ্ছি, তারপরে সোনাঝুরি হাটের যে পার্ট অংশটা আছে তাতে যাব। আমরা মোটামুটি ভেজ থালি নিয়েছি, সঙ্গে মাছ, মারিনা মাছ নিয়েছে, আমরা কাতলা মাছ দিয়েছি, মারিনা চিংড়ি নিয়েছে। দেখা যাক খাবারের স্ট্যান্ডার্ড কেমন হয়। খাবার আসার আগে দু একটা কথা না বললেই নয়, তাই আবার নতুন করে ক্যামেরা চালু করলাম। সেটা হচ্ছে যে সাজিয়েছে কি সুন্দর, জানতে এটা কি ধাবা নয়, এটা কি আধুনিক একটা রেস্টুরেন্ট নয়, সবগুলোর সংমিশ্রণ। টেবিল টপটা হলো কাঁচের, তার নিচে কাঠামোটা কি জানেন তো, বড় ট্রাক হয় না কিংবা ট্র্যাক্টর হয়, তার যে টায়ার সেইগুলোর উপরে এই কাঁচের টেবিল টপটা দেওয়া আছে। আমাদের টেবিলে খাবার এলো অনেকটা স্কুল ছুটির পর শান্ত সুবোধ ছেলের ঘরে ফেরার মেজাজে, আস্তে আস্তে গুটি গুটি পায়। তবে পরিবেশনের কায়দা দেখলে আপনি থামস আপ দেবেন। লাঞ্চ সেরে বেরিয়ে এলাম,
লাঞ্চ ভালোই হয়েছে, কিন্তু গতকালের লাঞ্চ যেটা বনবীথি হেসেলে ছিল ওটা বোধহয় বেটার ছিল। খাবার স্ট্যান্ডার্ড এখানে খুব খারাপ নয়। থালা ছিল, থালার চারপাশে বাটির উপগ্রহ সেগুলোও ছিল। প্রত্যেকটা আইটেম যেমন ধরুন শুক্তো, পোস্ত, ডাল, চাটনি, পায়েস ভালো লেগেছে, কিন্তু আর একটু ভালো হলে ভালো হতো। আমার ভালো লাগে, আই উইল রিলিজ দ্য ফুড এট লট। এবং আচ্ছা, আমাদের বাঙালিরা সবাই না ওই কাঁসার বা থালা বাটিতে খেতে খুব ভালোবাসি। এখন উঠে সুতরাং- গেছে তো, ওই জন্য যত উঠে যাচ্ছে তত পুরনো জিনিসটা আঁকড়ে যাই হোক ধরার না একটা কেন, চেষ্টা। ভালোবাসি। এখন সেটা কিন্তু আমার বনবীথি হেসেলে আমরা কিন্তু পেয়েছিলাম। শুধু পাইনি, ওখানকার খাবারের স্ট্যান্ডার্ড মনে হয়েছিল, এবং কাতলা মাছের পেটির একটা অপশন ছিল, এবং সেইটা কিন্তু বেশ সুন্দর লেগেছিল আমার। কাঁটা ফাটার ঝামেলায় ছিল না। মেরিনা ও পেয়েছিল চিংড়ি, নিয়েছিল চিংড়ি মাছ, আমাকে এক টুকরো কেটে গলদা দিয়েছিল, গলদা চিংড়ি আমাকে এক টুকরো কেটে দিয়েছিল। কিন্তু শি মোস্ট প্রবলি রিলিজ হ্যাভ ফুড। গ্রেভিটা খুব সুন্দর ছিল, মিষ্টি ছিল, মানে ভালোই মিষ্টি ছিল, কিন্তু গ্রেভিটা খুবই সুন্দর টেস্টি। বনবীথি হেসেলে যেটা ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে কাঁসার থালা বাটি, সব কিছু স্ট্যান্ডার্ড খুব ভালো, ভাতের স্ট্যান্ডার্ড খুব ভালো ছিল, সরু ভাত ছিল। আর এখানে কিন্তু ভাত অতটা সরু ছিল না, আর ডাল একদম জল, শুক্তো এবং পোস্তটা আমার ভালো লেগেছে। বেগুন ভাজা, আর কিছু যেন পায়েস আর চাটনি, এগুলো কিন্তু আর দিল না, আমাদের কোনো জায়গাতেই দেয়নি, আগেরবারও দেয়নি। মাছের স্ট্যান্ডার্ড খুব একটা ভালো ছিল না, ছোটো ছিল, কালকের মতো ছিল না। তো যদি কম্পেয়ার করা যায় বনবীথি রিসর্ট অনেক বেটার এইটা থেকে। তাহলে নম্বর দিয়ে দিই, গতকাল দিয়েছিলাম 10-এ 8, এবার দিলাম 10-এ 6। হ্যাঁ, এরকম টাইপের দেওয়াই যায়। 60% পেলো, ফার্স্ট ডিভিশন হলো আর কি। আসলে এখানে মানুষ কিন্তু প্রচুর আসেন, প্রচুর, যারা এখানে এখানে কেনাকাটা করতে এসছেন, সারা সবাই কিন্তু এখানে খান আর কি। বিরাট বড় লাইন পড়ে, দুটো জায়গাতেই লাইন পড়ে, রামস্বামী লাইন পড়ছে, শকুন্তলাতেও লাইন পড়ছে, কিন্তু ওটা বেট ফার, কারণ মানে শুধুমাত্র আমার কুটির আছে, ওখান থেকে দূরে, তো চাহিদাটাও এখানে একটু বেশি। এবারে চললাম সোনাঝুরি হাট দেখতে। এমনিতেই শনিবার, শনি রবিবার একটুখানি বেশি ভিড় হয়, তো হাটে বেশ ভিড়, কেনাকাটা চলছে। সোনাঝুরি হাট, শান্তিনিকেতন, এক নামেই পরিচয়, পরিচয়েই প্রেম। বাঙালির অস্থি মজ্জায় মিশে থাকা হাট। যে বাঙালি এই হাটে গেছেন তিনি, যিনি যাননি শুধুমাত্র নাম শুনেছেন তিনিও এই হাটের নামে আবেগে উদ্বেলিত হন। আমাদের হৃদয়ের সোনাঝুরি, আবেগের সোনাঝুরি। কিনলাম এখন, এটা ওয়ালেট, এটা আমার সুন্দর ডিজাইন করা আছে, এটা 150 টাকা নিয়েছে, আর এটা হচ্ছে কয়েন পার্স, এটা 20 টাকা দাম। বেশ বড়সড় হাট, কি নেই এখানে? জামা কাপড়, ঘর সাজাবার সামগ্রী, মেয়েদের অলংকার সামগ্রী থেকে শুরু করে দই রাবড়ি। ছেলেদের পাঞ্জাবি পাবেন মনের মতন হাজার রকম, শাড়ি তাও পাবেন, সবই রাবীন্দ্রিক। পয়লা কিংবা 25শে বৈশাখ যাই হোক না কেন, এই শাড়ি পাঞ্জাবি পরলে একেবারে ইনস্ট্যান্ট হিট। আপনার কাছে দই রাবড়ি দুটোই কিন্তু 40? হ্যাঁ, দই 20 টাকা, রাবড়ি 40 টাকা। আচ্ছা, তৈরি কোথায় করেন? আমার নিজে ঘরের তৈরি। দুধ কিনে এনে তৈরি না, করেন আমার বাড়িতে? ঘরে আছে। ও আচ্ছা আচ্ছা, গরু এখানে হ্যাঁ, আমার। তৈরি করেন। আচ্ছা আচ্ছা, আমার ঘরের কাজ। আর রোজ আসেন এখানে? এখানে আমার রোজ মানে এই পুলিশ ফাঁড়ির কাছাকাছি করে? এই কাজ, এই আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার একটাই ব্যাপার ছিল এখানে যে রাবড়ি খোঁজা, কালকে এসে সন্ধ্যেবেলা পাইনি, আজকে ওই জন্য খুঁজে বেড়াচ্ছিল ওই যে রাবড়ি আর দই বিক্রি পুরো করে। দুধের মতো খেতে, পুরো দুধ। যাই হোক, এখানে কিন্তু খুব পপুলার, 40 টাকা বলছে রাবড়ি। খেয়ে দেখতে হবে। নানান রকম ডায়েরিও পাওয়া যাচ্ছে এখানে। এগুলো সব হ্যান্ডমেড, হ্যাঁ, হ্যান্ডমেড ডায়েরি। এই কাভারগুলো সব হ্যান্ডমেড কাভার। দারুণ দারুণ পেজ মার্কারও আছে, খুব কালারফুল, কাপড় দিয়ে তৈরি এই পেজ মার্কারগুলো। আচ্ছা, পেজ মার্কারগুলোর দাম কত না? 15, 20, 25। 15, 20, 25। আচ্ছা, যারা সংস্কৃতি মনস্ক তাদের জন্য আছে বাউল সম্প্রদায়। তাদের উদাত্ত গলার সঙ্গীত যখন সোনাঝুরির প্রতিটি বর্গ ইঞ্চিতে সোনা ছড়াচ্ছে, ঠিক তখনই আদিবাসী নৃত্য আলো ফেলছে সোনাঝুরির অন্য একটি অংশে। তবে এসবই চলবে সন্ধে পর্যন্ত। শেষ বেলায় সূর্য পশ্চিম আকাশে ভেলকি দেখায়, তখন কেহ কাঁদে, কেহ গাঁটে করি বাঁধে, ঘরে ফিরিবার বেলা।
সন্ধে নামছে, কিন্তু আসলে সন্ধে নামছে না, 4টে সাড়ে 4টে বাজে। কিন্তু এখানে যদি সোনাঝুরি হাটে কোনো রকমের আলো নেই, ওই জন্য সূর্যের আলো যতক্ষণ থাকে ততক্ষণই কিন্তু সোনাঝুরি হাট বসে আর কি। এরপরে কিন্তু ওনারা উঠে যান। ওনারা বলতে কারা? আরে হাজার যারা হাজার হাটে শত শত বসে, বিক্রেতা। তা বটে। এধার থেকে আনন্দিং। ওধার আপনি হেঁটে কুল পাবেন না, আনন্দিং। একদিনে দেখতে পারবেন না। আমরা গর্ববোধ করি যে এরকম একটা সুন্দর হাট যেটা আছে, যেটা আসলে বড় বাজার। আর গুরুদেবের ভাষায় বড় বাজার, বহু বাজার সব মিলে এক জায়গায় এসে মিশেছে। আচ্ছা, আরেকটা কথা এবং বলি, এতগুলো মানুষ যে বিক্রি করতে পারছেন এখানে, এবং নিঃসন্দেহে। বিক্রেতা এত আছে, উল্লেখযোগ্য। সেটা দেখে কিন্তু এত ভালো লাগছে। মানে প্রত্যেকেরই কিন্তু কম বেশি বিক্রি হচ্ছে। আজকের অভিজ্ঞতা ছিল মনে রাখার মতন। রাজবাড়ির অলিন্দ থেকে হাট মাঠের দুলা মন্দির, ইতিহাস আর বর্তমানের সঞ্চয় আর ক্রয় বিক্রয়ের আনন্দ নিকেতন। বাড়ি ফেরার পথে সেদিনের অভিজ্ঞতার স্লাইডগুলো চোখের সামনে আসছিল চলচ্চিত্রের ফ্ল্যাশব্যাকের মতন। গুরুদেবের ভাষায়, যে যার বোঝা মাথার পরে ফিরে এলো আপন ঘরে, একাদশীর খণ্ড শশী উঠল পল্লী শিরে। পরের গ্রামে যারা থাকে উচ্চ কণ্ঠে নৌকা ডাকে, হা হা করে প্রতিধ্বনি নদীর তীরে তীরে।